গভীর রাত একটা বিলাসবহুল বাড়িতে একটা মেয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করেই নিঃশব্দে কেউ একজন তার ঘরে প্রবেশ করলো। লোকটার পরনে কালো কাপড়, হাতে গ্লাভস আর মুখে মাস্ক ছিল, তাই তাকে চেনার কোনো উপায় নেই। মেয়েটা পাশ ফিরে তাকে দেখেই ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে যায়, কিন্তু লোকটা তার মুখ চেপে ধরে। এরপর সে তার হাত পা বেঁধে একটা ধারালো ছুরি বের করে তাকে হত্যা করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই হত্যাকাণ্ডের জন্য যাকে গ্রেফতার করা হয় সে দাবি করে সে সম্পূর্ণ নির্দোষ, আর তাই তার কেসটা লড়তে রাজি হয় শহরের একজন বিখ্যাত লয়ার। আজ আমরা জানবো ভালোবাসা, প্রতারণা আর এক ভয়ঙ্কর সত্যের গল্প নিয়ে নির্মিত একটা রহস্যে ঘেরা মুভি কসুরের গল্পটা। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটা সেই সময়কার অন্যতম আলোচিত একটা ক্রাইম থ্রিলার মুভি ছিল, যার শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে কে সত্যিই নির্দোষ আর কে এই খেলার মাস্টারমাইন্ড। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। আজকের গল্পের কেন্দ্রীয় চরিত্রে আছে দুইজন, একজন ধনী সাংবাদিক শেখর সাক্সেনা আর অন্যজন বিখ্যাত ক্রিমিনাল লয়ার সিমরান ভার্গব। সিমরান শহরের অন্যতম সেরা লয়ার। তার ক্যারিয়ারে সে প্রায় কোনো কেসই হারেনি, কিন্তু তার জীবনে একটা বড় অপরাধ বোধ আছে। একবার সে ভুল করে একজন নির্দোষ ব্যক্তিকে দোষী প্রমাণ করেছিল। এই ঘটনার পর থেকেই সিমরান প্রতিজ্ঞা করে সে আর কখনো কোনো নির্দোষ মানুষকে শাস্তি পেতে দেবে না। আর ঠিক তখনই তার জীবনে আসে এক অদ্ভুত কেস। একদিন খবর আসে শহরের বিখ্যাত সাংবাদিক শেখর সাক্সেনার স্ত্রী এবং ইন্ডিয়ান টাইমস সংবাদপত্রের মালিক প্রীতি সাক্সেনা তার নিজ বাসায় খুন হয়েছেন। পরদিন থেকেই পুলিশ তদন্ত শুরু করে দেয়। পুলিশ প্রীতির ঘরে গিয়ে দেখে হাত পা বাঁধা অবস্থায় বিছানায় তার নিথর দেহটা পড়ে আছে। তার সারা শরীরে রক্ত, আর খাটের পেছনের দেওয়ালে লেখা কুত্তিয়া, যার অর্থ স্ত্রী কুকুর। এই শব্দটা মূলত গালি হিসেবে ব্যবহার করা হয়। তো পুলিশ শেখর সাক্সেনাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে যখন বাড়ির মধ্যে প্রবেশ করছিল তখন পেছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে পুলিশ ফরেন্সিক ডিপার্টমেন্টের টেস্ট থেকে জানতে পারে প্রীতির ঘরে অন্য কোনো ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। সেই সাথে তারা এটাও জানতে পারে যে প্রীতি সাক্সেনার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হয়ে যায় শেখর সাক্সেনা। দুজনে এতদিন বিবাহিত হলেও প্রীতি একাই এতদিন তার সম্পত্তির মালিক ছিল, শেখরের এতে কোনো ভাগ ছিল না। আর এখন প্রীতির মৃত্যুর পর যখন শেখর সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেছে, এই ব্যাপারটাই পুলিশের সন্দেহকে আরো জোরদার করে দেয়। একই সাথে তারা লক্ষ্য করে যে শেখরের মাথার আঘাতও তেমন একটা গুরুতর না, হয়তো সে নিজেকে ভিকটিম প্রমাণ করার জন্য কোনো চাল চেলেছে। পুলিশরা নিজেদের মধ্যে আলোচনা করে যে শেখর এত নির্মম ভাবে তার স্ত্রীকে হত্যা করেছে যেন কেউ বিশ্বাসই না করতে পারে একজন স্বামী তার স্ত্রীকে এইভাবে খুন করতে পারে। এদিকে পুলিশ শেখরকে জিজ্ঞেস করলে সে বলে সেদিন তার আর্টিকেল লেখার একটা কাজ ছিল, তাই অনেকটা রাত পর্যন্ত সে নিজের অফিসেই ছিল। আর বাসায় ফেরার পর তার মাথায় আঘাত পাওয়ার কারণে তার কিছুই মনে নেই। পুলিশ তাৎক্ষণিকভাবে তার কথাগুলো মেনে নিলেও অনেক ইনকোয়ারির পর সন্দেহ শেখরের দিকেই যেতে থাকে। পুলিশ ন্যাশনাল জিমের অ্যাটেন্ডেন্ট রুস্তমকে জিজ্ঞেস করলে সে জানায় শেখর তাদের জিমের একজন মেম্বার, আর রুস্তম বছরে একবার জিমের মেম্বারদের লকার পরিষ্কারের কাজ করে। তো পুলিশ তখন তাকে লকার নাম্বার 502 এর ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সেই লকার তো শেখর সাক্সেনার, আর সেই লকার পরিষ্কার করার জন্য লকার খুলে তার ভেতরে সে একটা ধারালো ছুরি পেয়েছে। এবার আর পুলিশের বুঝতে কিছু বাকি থাকে না। অফিসার লোখান্ডে শেখরকে ছুরির ব্যাপারে জিজ্ঞেস করলে সে সোজাসুজি অস্বীকার করে যায়। সে নাকি কখনো কোনো ছুরি কেনেইনি বা নিজের কাছেও রাখেনি। সে উল্টো লোখান্ডেকে অনেক কনফিডেন্সের সাথে বলে, আমাকে খুনি মনে হয় তাই না, তাহলে প্রমাণ করে দেখান। লোখান্ডেও তখন বলে দেয় আপাতত শেখরকে গ্রেফতার করার মতো যথেষ্ট প্রমাণ তার হাতে আছে। আর তাই সে দেরি না করে পুলিশদেরকে নির্দেশ দেয় শেখরের হাতে হাত কড়া পরিয়ে তাকে জেলে নিয়ে যেতে। এদিকে কোনো মতে শেখর জামিন পেয়ে যায়। তখন সে বাইরের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলে, আমি এই পুলিশদের বিরুদ্ধে নিউজে অনেক আর্টিকেল লিখেছি, আর এখন আমি জেলে, বাকিটা আপনারাই বুঝে নিন। অর্থাৎ সে নিজেকে নির্দোষ দাবি করে উল্টো পুলিশকেই দোষ দিচ্ছে। গাড়িতে বসে শেখরের উকিল তাকে একজন ক্রিমিনাল লয়ারের কথা বলে, যার নাম সিমরান ভার্গব। তার বাবা মা একটা দুর্ঘটনায় নিহত হয়। তারপর থেকেই সে দিনরাত কাজ করে নিজের একাকিত্ব দূর
দূর করার চেষ্টা করে। তবে ইন্সপেক্টর লোখান্ডের কারণে নাকি সে এত দক্ষ হওয়ার পরেও গত 4 বছর ধরে কোনো কেসই লড়ছে না। এটা শুনে শেখর বলে, তাহলে আমার কেসটা আমি ওকেই দেব। পরের সিনে আমরা সিমরানকে দেখি, সে একা অফিসে রাত জেগে কাজ করছে। এমন সময় একটা শব্দ শুনে সে বাইরে বেরিয়ে যায়। তখনই তার বন্ধুরা মিলে তাকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। এসব অ্যারেঞ্জ করেছে তার এক বিশেষ বন্ধু অমিত। সে সিমরানকে তার জন্মদিন উপলক্ষে গানও গেয়ে শোনায়। যাই হোক, পরদিন শেখরের বর্তমান লয়ার সিমরানের কাছে গিয়ে শেখরের কেসটার ব্যাপারে কথা বলে। প্রথমে তো সিমরান মানা করে দেয়, তবে পরে শেখরের সাথে কথা বলার পর তার সিদ্ধান্ত পাল্টে যায়। শেখর তাকে সবকিছু খুলে বলে এবং আবারও খুব কনফিডেন্সের সঙ্গে বলে, আমি আমার স্ত্রীকে খুন করিনি। একদিন সিমরান তার বন্ধু অমিতের সঙ্গে একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হন অফিসার লোখান্ডে। সিমরানকে দেখে তিনি হালকা হাসি দিয়ে বলেন, কি ব্যাপার, শুনছি এখন নাকি আপনি ক্রিমিনালদের পক্ষ হয়ে মামলা লড়ছেন। সিমরান শান্তভাবে উত্তর দেয়, আপনি ভুল শুনেছেন। তখন লোখান্ডে বলে, তাহলে সেই ভুলটা ঠিক করে দিন, কারণ প্রতিপক্ষ যদি আপনার মতো শক্তিশালী হয় তাহলে খেলাটা খেলতেও বেশি মজা লাগবে। এরপর তিনি বলেন, কয়েক বছর আগে আমি আর আপনি অজিত নামের একজনকে অপরাধী প্রমাণ করেছিলাম। শুনলাম নাকি সে জেলে আত্মহত্যা করেছে। এটা শুনে সিমরান অবাক হয়ে যায়। পরে দেখানো হয় সিমরান অমিতকে অজিতের এই কেসের ব্যাপারেই বলছে। কয়েক বছর আগে সিমরান অফিসার লোখান্ডের চার্জশিটের উপর ভরসা করে এই কেসটা লড়েছিল। সে ভেবেছিল সব প্রমাণ সত্যি, তাই সে সততার সাথে কোর্টে লড়াই করেছিল। সেদিন কোর্টে অজিতের মা বারবার চিৎকার করে বলেছিলেন তার ছেলে নির্দোষ, কিন্তু সিমরান তখন তার কথায় গুরুত্ব দেয়নি। লোখান্ডে যে সাক্ষীদের আদালতে এনেছিল তাদের কথার উপর ভরসা করেই সে কেস চালিয়ে যায়। আর সেই মিথ্যা সাক্ষীর ভিত্তিতে শেষ পর্যন্ত অজিতের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। পরে সিমরান জানতে পারে লোখান্ডে নিজের কোনো স্বার্থ পূরণের জন্যই পুরো ঘটনাটা সাজিয়েছিল। অজিতকে নির্দোষ প্রমাণ করার মতো সমস্ত প্রমাণই তার কাছে ছিল, কিন্তু সে ইচ্ছে করেই সেগুলো সিমরানের সামনে আনেনি। এই কথা মনে পড়তেই সিমরানের কণ্ঠ ভারী হয়ে আসে। সে অমিতকে বলে, আমার ভুলের কারণে একজন নির্দোষ মানুষ তার জীবন হারিয়েছে। এখন যদি আমার কারণে আরেকজন নির্দোষ মানুষ ফাঁসি থেকে বেঁচে যায়, তাহলে হয়তো আমি নিজেকে একটু হলেও ক্ষমা করতে পারবো। এরপর সে শেখরের কেস লড়ার জন্য অমিতের কাছে সাহায্য চায়। অমিত বলে, আমি সব সময় তোমার পাশে আছি। দেখা যায় সিমরান শেখরের কেস লড়ার আগে তাকে কিছু শর্ত বলে দিচ্ছে। শর্তগুলো এরকম ছিল যে কেস চলাকালীন সিমরান যদি কোনোভাবে জানতে পারে যে তার কাছে কোনো ব্যাপার লুকানো হচ্ছে, অথবা যদি সত্যিই শেখর দোষী সাব্যস্ত হয়, তবে সে এই কেসটা মাঝপথেই ছেড়ে দেবে। এছাড়াও সিমরান শেখরের অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি, ব্যাংক স্টেটমেন্ট, পূর্ববর্তী মিটিং এর ডিটেলস সবকিছু চায় এবং সেই সাথে বলে দেয় শেখর কেস চলাকালীন কোনো পাবলিক মিটিং অ্যাটেন্ড করতে পারবে না, কোনো আর্টিকেল লিখতে পারবে না এবং তার কোনো ছবিও ছাপানো হবে না। সেই সাথে সে এটাও পরিষ্কার করে দেয় যে শেখরের কোম্পানি থেকে তার কোনো হেল্প লাগবে না, তাকে সহযোগিতা করবে তার বন্ধু অমিত। শেখর তার সমস্ত কথায় রাজি হয়ে যায়। এরপর একদিন সিমরান শেখরের বাড়িতে যায়। শেখর তাকে সেই রুমে নিয়ে যায় যেখানে তার স্ত্রীকে হত্যা করা হয়েছিল। তার স্ত্রীর এতটা নির্মমভাবে হত্যার বর্ণনা দিতে গিয়ে সে কান্না করে দেয়, আর সেই সাথে সিমরানও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। পরে শেখর সিমরানকে তাদের আগের কাহিনী শোনায়। শেখর ছিল একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং খুব ছোটখাটো একটা সাংবাদিক, আর প্রীতি ছিল ধনী সাংবাদিকের মেয়ে। একদিন একটা পার্টিতে দুজনের দেখা হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং তারা বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পর শেখরের মনে হতে থাকে প্রীতি অনেক হাই ক্লাস একজন মেয়ে, শেখরের সাথে তাকে মানায় না। তাই শেখরও তার মতো হাই ক্লাস হওয়ার চেষ্টা করছিল। তবে তাদের সম্পর্ক ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছায় যে তারা একসঙ্গে এক ছাদের নিচে থেকেও আলাদা হয়ে যায়। এরপর কয়েকদিন কেটে যায়। সিমরান এই কেসের ব্যাপারে শেখরের সঙ্গে সাক্ষাৎ করে। তার কথা শুনে সিমরানের মনে হতে থাকে শেখর সত্যিই নির্দোষ। ধীরে ধীরে শেখরের জন্য সে একটা টান অনুভব করে। দুজনে ধীরে ধীরে একে অপরের অনেক ক্লোজ হয়ে যায়। এরই মাঝে একদিন অমিত সিমরানকে জানায় যে লোখান্ডে নাকি শেখরের বিরুদ্ধে একটা বিশাল চার্জশিট ফাইল করেছে। তবে সিমরান তখন এই ব্যাপারটায় তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু অমিত সিমরানকে জানায় যে লোখান্ডের চার্জশিটে শুধুমাত্র লকার থেকে পাওয়া ওই ছুরির ব্যাপারেই না, শালিনী নামের একটা মেয়ের ব্যাপারেও উল্লেখ করেছে, আর তাকে সে কোর্টে সাক্ষী হিসেবেও নিয়ে আসবে। এটা শুনে সিমরান সোজা চলে যায় শেখরের কাছে। সেখানে গিয়ে সে রেগে তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার কাছ থেকে যদি কোনো কিছু লোকাও তাহলে কিন্তু আমি মাঝপথেই কেস ছেড়ে দেবো।
তারপর সে শালিনীর কথা জিজ্ঞেস করে। তখন শেখর হেসে বলে, চিন্তা করো না, লোখণ্ডে শালিনীকে এনে কিচ্ছুই করতে পারবে না। পরে সে শালিনীর ব্যাপারেও সবকিছু জানিয়ে দেয় সিমরানকে। পরদিন অমিত সিমরানকে শালিনীর ব্যাপারটা জিজ্ঞেস করলে সিমরান খুশি হয়ে বলে, শালিনীকে নিয়ে আমাদের কোনো ভয় নেই। তবে অমিতের কাছে শেখরের এই কেসটা আগে থেকেই কেন যেন সন্দেহজনক মনে হচ্ছিল। আর সিমরান যে সারা দিন এই কেসটা নিয়েই পড়ে থাকে এটা নিয়েও সে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। ওদিকে সিমরান এখন যে কোনো মূল্যে শেখরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে, কারণ সিমরান তাকে ভালোবেসে ফেলেছে। এরপর একদিন একটা রহস্যময় ব্যাপার ঘটে। সিমরানের কাছে একটা অজানা চিঠি আসে যাতে টাইপরাইটার দিয়ে লেখা ছিল হি ইজ ইনোসেন্ট, যেখানে ইনোসেন্ট শব্দটা টি একটু ওপরে উঠে আছে। এটা দেখে সিমরান মনে মনে অনেক খুশিই হয়, কারণ সে নিজেও মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল যে শেখর নির্দোষ। তার চেহারার অবস্থা দেখে অমিতার আর বুঝতে বাকি থাকে না যে সিমরান শেখরকে সত্যিই ভালোবেসে ফেলেছে। কিন্তু এতে অমিত ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়, কারণ সেও সিমরানকে ভালোবাসে। এজন্য সে সিমরানকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন তার এই কেসটা নিয়ে ইমোশনালি জড়িয়ে না পড়ে, কিন্তু সিমরান তার কোনো কথা শোনে না। সে বলে, এই কেস আমরা শেখরের পক্ষে লড়ছি, বিপক্ষে নয়। আর যদি তুমি এতে আমার সাহায্য করতে না পারো তবে আমি একাই ন্যায় বিচার নিশ্চিত করব। এইসব শুনে অমিত আর কিছুই বলতে পারে না। দেখতে দেখতে কেসের প্রথম শুনানির দিন চলে আসে। সিমরান শেখরের গাড়িতে করেই কোর্টে পৌঁছায়। আশেপাশে তখন সাংবাদিকদের ভিড়। অমিত অবশ্য সেদিন কোর্টে একটু আগেই হাজির হয়ে গিয়েছিল। সিমরান তার কাছে গেলে সে বলে, আমার একটা দুর্বলতা আছে, আমি কখনোই কোনো পরিস্থিতিতে তোমাকে একা ছাড়তে পারি না। কেস শুরু হলে পাবলিক প্রসিকিউটর মেহতা বলে, শেখর সাক্সেনা তার স্ত্রী প্রীতি সাক্সেনাকে হত্যা করেছে। এর পেছনে স্পষ্ট কারণ হলো প্রীতির সমস্ত সম্পত্তি লাভ করা। তাছাড়া প্রীতির মৃত্যুর আগে তাদের মধ্যে মনোমালিন্যও হয়েছিল, এমনকি ডিভোর্সের কথাও উঠেছিল তাদের মধ্যে। তাই শেখর তার স্ত্রীকে খুন করে। এদিকে সিমরান শুধু বলে, শেখর সাক্সেনা নির্দোষ, আর আমি এটা প্রমাণ করবই। ব্রেকের পর মেহতা তার প্রথম সাক্ষী শালিনীকে নিয়ে আসে। শালিনী জানায় যে সে প্রীতির বন্ধু ছিল, এমনকি তারা বোনের মতো ছিল। তাকে প্রীতির ম্যারিড লাইফের কথা জিজ্ঞেস করা হলে সে জানায় প্রীতি শেখরকে নিয়ে মোটেও খুশি ছিল না, কারণ সে সন্দেহ করত শেখরের অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আর এই জন্য সে শেখরকে ডিভোর্সও দিতে চেয়েছিল। এরই মাঝে সিমরান এসে তাকে পাল্টা কিছু প্রশ্ন করে, যার মাধ্যমে বের হয়ে আসে যে শালিনী শেখরকে পছন্দ করত, আর শেখর তাকে ইগনোর করত। শেখরের কল রেকর্ড থেকে জানা যায় শালিনী তখন দিনে 10 থেকে 15 বার শেখরকে ফোন করত, এমনকি তাকে চিঠি লিখেও পাঠিয়েছিল। আর সিমরান এটাও প্রমাণ করে দেয় যে শালিনী এবং প্রীতির বন্ধুত্ব প্রীতির মৃত্যুর 6 মাস আগেই শেষ হয়ে গিয়েছিল, কারণ শেখর প্রীতিকে শালিনীর ব্যাপারে জানিয়ে দিয়েছিল। এরপর আর কারো কিচ্ছু বলার থাকে না। পরবর্তী শুনানির দিন মেহতা রীতা নামের আর একটা মেয়েকে সাক্ষী হিসেবে হাজির করে। তাকে মেহতা জিজ্ঞেস করে শেখরের সাথে তার সম্পর্ক কি। রীতা জানায় এখন তো বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু 1 বছর আগে ভালোবাসার সম্পর্ক ছিল, আর এই ভালোবাসার কথা শেখরই তাকে আগে বলেছিল। এমনকি শেখর তাকে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু পরে সে তাকে এটা বলে ছেড়ে দেয় যে তোমাকে বিয়ে করলে আমি প্রীতি সম্পত্তির মালিক হতে পারবো না। এইসব কথা শুনে সিমরান ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছিল, কিন্তু সে এটা কাউকে বুঝতে দেয় না। পরবর্তীতে তাকে রীতাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলেও সে রীতাকে কোনো প্রশ্ন করে না। এরপর মেহতা প্রীতির সুইমিং ক্লাবের পার্সোনাল কোচ মিস্টার জিমি ফেরেরাকে নিয়ে আসে। জিমির মাধ্যমে জানা যায় প্রীতি এবং সে একে অপরকে পছন্দ করত, আর প্রীতি তাকে বলেছিল যদি তার স্বামী বিবাহিত হয়ে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে তাহলে সে নিজে কেন পারবে না। প্রীতি আরো বলেছিল শেখর নাকি প্রতিবারে নতুন নতুন মেয়েদের এনে তার বিলাসবহুল বাড়ি দেখিয়ে সুন্দর সুন্দর কথা বলে ইমপ্রেস করত, আর সুযোগ পেলেই তাদেরকে বেডরুম পর্যন্ত নিয়ে যেত। এইসব কথা শুনে সিমরানের আর কিছুই বলার থাকে না। কোর্টের কার্যক্রম শেষ হলে শেখরের উপর সে প্রচন্ড রেগে যায়। শেখর তাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সিমরান তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে আজ থেকে শেখর এবং তার কেসের সঙ্গে সিমরানের কোনো সম্পর্ক নেই। সেদিনের পর থেকে সিমরান ভীষণ ভেঙে পড়ে। এদিকে অমিত জিমি সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে নিয়ে আসে, কিন্তু সিমরান তাকে জানায় যে সে এই কেস আর লড়বে না, সে ইতোমধ্যেই কেসটা ছেড়ে দিয়েছে। কথাটা শুনে অমিত মনে মনে একটু স্বস্তি পায়, তবে সেটা সে প্রকাশ না করে সিমরানকে বলে তুমি এই কেসটা এজন্য ছাড়োনি যে তোমার কাছে কিছু তথ্য লুকানো হয়েছিল। আসলে তুমি এই কেসটা এই জন্য ছেড়েছো কারণ তুমি মেনে নিতে পারছো না যে তার জীবনে অন্য কোনো মেয়ে ছিল।
সিমরান বেচারি তখন আর নিজেকে ধরে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। আর তাকে এভাবে ভেঙে পড়তে দেখে অমিত শান্ত গলায় বলে, যেদিন থেকে শেখর আমাদের জীবনে এসেছে সেদিন থেকে তার কারণে আমিও অনেক কষ্ট পেয়েছি। তাই তুমি যখন বললে যে তুমি এই কেসটা ছেড়ে দিচ্ছ, তখন সত্যি বলতে আমার খুব ভালোই লেগেছিল। কিন্তু তবুও আমি তোমাকে এই কেসটা ছেড়ে দিতে বলবো না, কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি যদি এখন এই কেসটা ছেড়ে দাও তাহলে শেখরকে সবাই দোষী মনে করবে, আর আমি তোমাকে এইভাবে হেরে যেতে দেখতে চাই না। আমি সেই আগের সিমরানকে আবার দেখতে চাই, যে কিনা নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করে। পরের শুনানির দিন কোর্টরুমে সবাই উপস্থিত হয়, কিন্তু সিমরানের কোনো খোঁজ নেই। এতে শেখর বেশ চিন্তিত হয়ে পড়ে। তার মনে হতে থাকে হয়তো সিমরান সত্যি এই কেসটা ছেড়ে দিয়েছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ কোর্টরুমের দরজা খুলে সিমরান ভেতরে প্রবেশ করে। তাকে দেখে শেখর এক মুহূর্তের জন্য অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো আশা ছেড়েই দিয়েছিল যে সিমরান আর এই কেসটা লড়বে। যাই হোক, সিমরান সোজা সামনে গিয়ে বিচারকের কাছে অনুমতি চায় মিস্টার জিমি ফারেরাকে কিছু প্রশ্ন করার জন্য। এরপর সিমরান জিমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ন্যাশনাল জিমে কাজ করার আগে আপনি কোথায় কাজ করতেন? জিমি উত্তর দেয়, কান্ট্রি ক্লাবে। তখন সিমরান আবার প্রশ্ন করে, এত বড় আর নামকরা একটা ক্লাব আপনি হঠাৎ ছেড়ে দিলেন কেন? এই প্রশ্নের জবাবে জিমি কিছুক্ষণ চুপ করে থাকে। ঠিক তখনই সিমরান আবার বলে ওঠে, নাকি আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল? জিমি ওই অভিযোগটা অস্বীকার করার চেষ্টা করলে সিমরান প্রমাণ তুলে ধরে জানায় যে এক বিবাহিত মহিলার অভিযোগে জিমির চরিত্র নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল, আর সেই কারণেই তাকে সেই ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথা শোনার সাথে সাথেই জিমির চেহারায় বিরক্তি এবং রাগের ছাপ ভেসে ওঠে। এরপর একটু থেমে সিমরান তাকে আরো একটা প্রশ্ন করে, আপনি প্রীতির সাথে কোথায় কোথায় গিয়ে শারীরিক সম্পর্ক করেছেন? জিমি কিছুটা অস্বস্তি নিয়ে উত্তর দেয়, অনেক জায়গায়, কখনো আমার বাসায়, কখনো হোটেলে, আবার কখনো প্রীতির বাড়িতেও। এরপর সিমরান জিমির কাছে আরো কিছু সত্য বের করে আনার চেষ্টা করে। সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, শারীরিক সম্পর্কের সময় কি আপনি প্রীতির হাত পা বেঁধে রাখতেন? এই প্রশ্ন শুনে জিমি ভীষণ রেগে যায়। রাগের মাথায় সে নিচু গলায় একটা গালি দিয়ে বলে, কুতিয়া। এই শব্দটা শুনেই সিমরানের হঠাৎ মনে পড়ে প্রীতির ঘরের দেওয়ালে লেখা সেই শব্দটার কথা। সেখানেও ঠিকই একই শব্দ লেখা ছিল। তখন সিমরান সঙ্গে সঙ্গে বলে, আপনি কি বললেন? দয়া করে আরেকবার একটু জোরে বলুন। এরপরও সে চুপ করে থাকে, কিন্তু পরে জজ সাহেবের নির্দেশে বাধ্য হয়ে সিমরান আবারও সেই একই শব্দ চিৎকার করে 3 বার উচ্চারণ করে। এরপর সিমরান তার আরেকজন সাক্ষী মিস্টার আডভানিকে কোর্টে নিয়ে আসে। তিনিও সেই জিমেরই একজন মেম্বার ছিলেন। সিমরান তাকে একটা ছুরি দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি আপনার ছুরি? লোকটা সেই ছুরি দেখে সঙ্গে সঙ্গেই বলে, হ্যাঁ, এটা তো আমারই। এরপর তিনি জানান তার লকার নম্বর 402, যা কিনা ঠিক শেখরের লকার 502 এর নিচেই। তিনি আরো বলেন, 1 সপ্তাহ আগেই তিনি ছুরিটা নিজের লকারে রেখে দিয়েছিলেন। এরপর রুস্তমকে আবারও কাঠগড়ায় ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তবে এবার রুস্তম একটু কনফিউজড হয়ে যায়। সে ঠিক বলতে পারে না সে আসলে ছুরিটা কোন লকারে দেখেছিল, 402 নাকি 502। সেদিন কোর্টরুমের কার্যক্রম শেষে শেখর সিমরানের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সিমরান তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। রাতে বাড়ি ফেরার সময় সিমরান যখন নিজের গাড়িতে উঠে বসে, ঠিক তখনই জিমি হঠাৎ করে এসে তার গাড়ির দরজাটা ধরে ফেলে। সে রাগান্বিত ভঙ্গিতে সিমরানকে ধমকাতে শুরু করে এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সিমরান ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির হর্ন একটানা বাজাতে শুরু করে। হর্নের শব্দ চারপাশের লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারে বুঝতে পেরে জিমি বাধ্য হয়ে দরজাটা ছেড়ে দেয়। এরপর সিমরান আর দেরি না করে গাড়িটা চালিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। এরপর সিমরানের কাছে আবারও একটা চিঠি আসে। সেই চিঠিতেও সেই একই কথা লেখা থাকে যে হি ইজ ইনোসেন্ট। তবে এবারের চিঠিতে একজনের নাম উল্লেখ করা থাকে, পায়েল মালহোত্রা। এটা দেখে সিমরান বেশ অবাক হয়। সে আর অমিত দ্রুত তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। পরবর্তী শুনানির দিন কোর্টের নতুন সাক্ষ্য হিসেবে পায়েলকে আনা হয়। সিমরান তাকে জিজ্ঞেস করে, 9 জানুয়ারি 1998 সালের রাতে আপনার সঙ্গে ঠিক কি ঘটেছিল? পায়েল ধীরে ধীরে সে রাতের ঘটনা বলতে শুরু করে। সে জানায় সেই দিন রাতে সে নিজের ঘরের বিছানায় শুয়েছিল। হঠাৎ করেই একটা লোক সম্পূর্ণ কালো পোশাক আর মুখে মাস্ক পরে তার ঘরে ঢুকে তার উপর ঝুঁকে পড়ে। লোকটার হাতে ছিল একটা বড় হান্টিং নাইফ, অর্থাৎ একটা ধারালো ছুরি। এরপর সে ওই ছুরিটা দিয়ে ধীরে ধীরে পায়েলের ঘাড়ের কাছে চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তার ঘাড় থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। কোর্টরুমে উপস্থিত সবাই নিঃশব্দে পায়েলের কথা শুনতে থাকে। পায়েল বলতে থাকে, এরপর সেই লোকটা ছুরি দিয়ে পায়েলের শরীরের বিভিন্ন স্থানে আঁচড় কেটে সেই রক্ত দিয়ে তারই ঘরের দেওয়ালে কুতিয়া শব্দটা লেখে।
আর তারপর লোকটা হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে যায়। এরপর সিমরান বলে, আপনি নিশ্চয়ই প্রীতি সাক্সেনার কেসটার ব্যাপারে শুনেছেন। আপনাদের দুজনের কেসে কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। পায়েল বলে, হ্যাঁ, এজন্যই তো আমি এই ব্যাপারটা থানায় গিয়ে বলেছি এবং রিটেন কমপ্লেনও করেছি। সিমরান তখন প্রশ্ন করে, আচ্ছা, থানায় যে পুলিশ অফিসারের সঙ্গে আপনার কথা হয়েছিল তিনি কি এখানে এই কোর্টে উপস্থিত আছেন? পায়েল তখন অফিসার লোখান্ডের দিকে নির্দেশ করে এবং বলে, উনি আমার বাসায় 2 বার এসেছিলেন, কিন্তু উনি তো বলেছিলেন আমার সাথে ঘটা ঘটনার সঙ্গে প্রীতির মার্ডার কেসের কোনো সম্পর্ক নেই। পায়েল এটা বলার সঙ্গে সঙ্গেই কোর্টরুমে উত্তেজনা বিরাজ করে। তখন জজ সাহেব সবাইকে শান্ত হতে বলে সিমরানকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে বলেন। সিমরান তখন পায়েলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার সঙ্গে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কি আপনি কান্ট্রি ক্লাবের মেম্বার ছিলেন? পায়েল উত্তর দেয়, হ্যাঁ। সিমরান তখন আবার প্রশ্ন করে, সেখানকার সুইমিং কোচ কে ছিলেন? পায়েল বলে, জিমি ফারেরা। এরপর সিমরান সরাসরি জিজ্ঞেস করে, আপনার এবং জিমি ফারেরার মধ্যে গভীর কোনো সম্পর্ক ছিল, তাই না? পায়েল তখন কিছুটা ইতস্তত হয়ে বলে, হ্যাঁ, ছিল। এরই মাধ্যমে সিমরান তার জিজ্ঞাসাবাদ শেষ করে। এরপর জজ সাহেব রায় শোনানোর আগে আদালত 2 ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করে। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি পড়ছে। অমিত বাইরে দাঁড়িয়ে আছে আর সিমরান একটা বেঞ্চে চুপচাপ করে বসে আছে। দুজনের কেউই কোনো কথা বলছে না। বোঝাই যাচ্ছে দুজন বেশ চিন্তিত। 2 ঘন্টা পর কোর্টের কার্যক্রম আবার শুরু হয়। জজ সাহেব এসে তার রায় শোনাতে আরম্ভ করেন। তিনি বলেন, সব সাক্ষ্য এবং প্রমাণ পর্যালোচনা করার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সন্দেহভাজন শেখর সাক্সেনা নির্দোষ। তাকে বেকসুর খালাস করা হলো আর পুলিশকে নির্দেশ দেওয়া হলো যেন আসল অপরাধীকে দ্রুত খুঁজে বের করা হয়। এই কথা শুনে শেখর স্বস্তির নিঃশ্বাস ফেলে। আদালতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। ওদিকে অফিসার লোখান্ডে সহ বাকি সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে। এদিকে সিমরান কোনো কথা না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। শেখর তাকে পেছন থেকে ডাকে, তবুও সে শোনে না। আর ঠিক সেই মুহূর্তে সাংবাদিকরা তাকে ঘিরে ফেলে। কোর্টরুম থেকে বের হওয়ার পর লোখান্ডে এসে সিমরানকে জিজ্ঞেস করে, পায়েলের ব্যাপারটা আপনি কিভাবে জানলেন? সিমরান তখন বলে, সবাই তো আর আপনার মতো না। অচেনা কেউ একজন চিঠি লিখে আমাকে সাহায্য করেছিল। এই কথা বলে সিমরান চলে যেতে গেলে তখন লোখান্ডে পেছন থেকে তার হাত ধরে বলে, অচেনা কেউ নয়, বরং শেখর সাক্সেনা নিজেই আপনাকে চিঠি লিখে সাহায্য করেছিল। সবকিছুই সে আগে থেকেই প্ল্যান করেছিল। আর আমি এখনো জোর গলায় বলতে পারি শেখর সাক্সেনাই তার ওয়াইফ প্রীতি সাক্সেনাকে খুন করেছে। আর তাকে হত্যা করার প্ল্যান সে 1.5 বছর আগে থেকেই করে রেখেছিল। তবে সিমরান তার কথায় কান দেয় না। তারপরেও পেছন থেকে লোখান্ডে বলতে থাকে, শেখর জানতো যে প্রীতির হত্যার অভিযোগ তার ওপরে এসে পড়বে, আর তাই সে জিমি ফারেরাকে ব্যবহার করেছে। জিমি আর পায়েল অনেক ক্লোজ ছিল, তাই শেখর 1.5 বছর আগে একইভাবে পায়েলের উপর হামলা করে যেভাবে সে প্রীতির উপর হামলা করার প্ল্যান করেছিল। এরপর সে ষড়যন্ত্র করে জিমিকে কান্ট্রি ক্লাব থেকে বের করে নিজের ক্লাবে জয়েন করে, যাতে করে প্রীতি আর জিমি কাছাকাছি আসতে পারে। আর তারপরেই শেখর প্রীতিকে খুন করে। সবকিছু শোনার পরেও সিমরান বলে, আপনি এই কেসটা হেরে গেছেন, তাই এটা মেনে নিলেই আপনার জন্য ভালো হবে। পরের সিনে আমরা দেখি শেখর টিভির ইন্টারভিউতে বলছে, আজ আমি আপনাদের মাঝে এসে কথা বলছি একমাত্র সিমরান ভার্গবের কারণে। তার কারণেই আজ আমি মুক্তি পেয়েছি। সে আরো বলে, এই কেসের কারণে আমি নিজের অজান্তে কোনো এক আপনজনকে দুঃখ দিয়ে ফেলেছি। নিজের অতীতের ছায়া থেকে তাকে আমি বাঁচাতে পারিনি, তাই আজ সবার সামনে আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। সম্ভব হলে আমাকে মাফ করে দিও। এই সব কিছুই সিমরান টিভিতে দেখছিল। শেখরের প্রতি ভালোবাসার টানে সে তার বাড়িতে ছুটে যায়। দুজনে অনেকদিন পর একে অপরকে জড়িয়ে ধরে। একসাথে রাত কাটানোর পর সকালে শেখর গোসল করতে করতে সিমরানকে বলে, আজ সে নিজের হাতে খাবার রান্না করবে। এরপর সিমরান বিছানা থেকে উঠে আলমারিতে কম্বল রাখতে গিয়ে এমন কিছু দেখে ফেলে যা হয়তো সে কখনো কল্পনাও করতে পারেনি। সে দেখতে পায় শেখরের আলমারিতে একটা টাইপরাইটার রাখা আছে। এটা দেখে সিমরানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভয়ে ভয়ে টাইপরাইটারটা বের করে কাগজ লাগিয়ে টাইপ করতে শুরু করে, হি ইজ ইনোসেন্ট। তখন সে দেখতে পায়, হ্যাঁ, টাইপরাইটারের টি অক্ষরটা উঁচু হয়ে আছে, অর্থাৎ ওই চিঠিগুলো শেখরেরই পাঠানো ছিল। তার মানে সিমরান নিজেই একজন খুনিকে মুক্ত করে দিয়েছে। সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারে যে শেখর শুরু থেকেই তাকে ব্যবহার করেছে, তার বিশ্বাস অর্জন করেছে, তার সঙ্গে প্রেমের অভিনয় করেছে, তাও শুধু একটাই কারণে, যাতে সিমরান কোর্টে তাকে বাঁচাতে পারে। অর্থাৎ এই পুরো ঘটনা ছিল একটা নিখুঁত পরিকল্পনা। সিমরান তীব্র ভয় আর উদ্বেগ দিয়ে এসব ভাবতে থাকে। সে বুঝতে পারে সে এক গভীর এবং রহস্যময় জালে ফেসে গিয়েছে, আর তাই এবার সে নিজেকে বাঁচানোর চেষ্টা শুরু করে। কারণ সে জানে শেখর এই ব্যাপারে জেনে গেলে তাকে নিশ্চয়ই মেরে ফেলবে। তাই সিমরান দ্রুত টাইপরাইটারটা নিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হতে থাকে।
কিন্তু সে গাড়িতে ওঠা মাত্রই শেখর সেখানে পৌঁছে গিয়ে তাকে চমকে দেয়। শেখর জিজ্ঞেস করে, এই অবস্থায় কোথায় যাচ্ছ তুমি? সিমরান নিজেকে সামলে নিয়ে বলে, আসলে আমি একেবারে ভুলেই গিয়েছিলাম, আমার একটা মিটিং আছে আজকে, সেখানেই যাচ্ছি। শেখর বলে, তাহলে আমাদের লাঞ্চ? সিমরান বলে, সরি শেখর, আমি পরে তোমাকে ফোন করে জানাবো। এই বলে সে গাড়ি নিয়ে চলে যায়। বাড়ি ফিরে সিমরান শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেক কান্না করে। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে শেখরকে আবারও বিশ্বাস করে সে ঠকে গেল। পরে শেখর সিমরানকে ফোন করে বলে যে সে নাকি সিমরানকে অনেক মিস করছে। সে আরো বলে সে সিমরানকে কতটা ভালোবাসে। পরে সে জানায় রাত 8টায় সে সিমরানকে নিতে আসছে। তারা দুজনে মিলে ডিনারে যাবে, কিন্তু সিমরান তাকে মানা করে দেয়। এদিকে শেখর তার আলমারি খুলে দেখে টাইপরাইটারটা সেখানে নেই, আর তখন সে সবটা বুঝে যায়। রাতে সিমরান অফিসার লোখান্ডেকে ফোন করে বলে, আপনার সব কথা ঠিক ছিল, আমি জিতে গিয়েও হেরে গেছি। আমি শেখরকে সঠিকভাবে চিনতে পারিনি। একজন অপরাধীকে বাঁচিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তবে এখন আমি তার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেছি। সেই টাইপরাইটার পেয়েছি যেটা দিয়ে সে আমাকে চিঠি লিখতো, আর সেটা আমি আপনার কাছে নিয়ে যেতে চাই। তখন লোখান্ডে বলে, ঠিক আছে, আপনি থানায় আসুন, আমিও আসছি। সিমরান তখন টাইপরাইটার নিয়ে বের হতেই যাবে, ঠিক তখনই জানালার কাঁচ ফাঁকার আওয়াজ পায়। সে ভয়ে ভয়ে এবং সতর্কতার সঙ্গে বাইরে যায় এবং সব জায়গায় ভালো করে চেক করতে থাকে। এমন সময় পেছন থেকে শেখর এসে তার মুখ চেপে ধরে। সিমরান নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও কিছুই করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর শেখর তার ফোনটা বের করে সিমরানের ফোনে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে সিমরানকে ধন্যবাদ জানায় আর তাকে ডিনারে যাওয়ার জন্য অফার করে। সেই সাথে বলে, অপরাধী জিমি ফারেরাকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। আসলে সে নিজেকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই ভয়েস মেসেজটা পাঠায়। এরপর সে একটা গ্লাভস পরে ল্যান্ডলাইনের কানেকশনটা কেটে দেয়। তারপর সিমরানকে কোলে তুলে নিয়ে তার বেডরুমে যায়। যেতে যেতে সে বলে, আমি কি প্রীতিকে ইচ্ছে করে মেরেছি নাকি? সে আমাকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করতে চেয়েছিল, আর তাকে আমি হতে দেব? সে আরো বলে, সিমরান, তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার বাড়ির আলমারি থেকে নিজের মৃত্যুকে খুঁজে পেলে। এসব বলতে বলতে সে একটা রশি দিয়ে সিমরানের হাত পা বাঁধতে শুরু করে, কিন্তু এরই মধ্যে সিমরানের জ্ঞান ফিরে আসে। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে শেখরকে একটা লাথি মারে। এতে শেখর জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। এদিকে সিমরান খুব কষ্টে তার হাত পায়ের বাঁধনগুলো খুলে ফেলে। ততক্ষণে শেখর উপরে এসে পড়ে ঠিকই, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। আর সেই সুযোগে সিমরান বাইরে বেরিয়ে শেখরের গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু শেখর যে কখন গাড়ির পেছনে উঠে গেছে সেটা সিমরান খেয়ালও করে না। শেখর গাড়ির কাঁচ ভেঙে পেছন থেকে সিমরানের গলা টিপে ধরে। এতে করে গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে একটা জলাশয়ে পড়ে যায়। তখন সিমরান কোনো মতে শেখরের হাত থেকে ছাড়া পেয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু শেখর তাতে দমে যায় না। সে আবারও সিমরানের ওপর হামলা করে। সে সিমরানকে ধরে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, আর তখনই সিমরান শেখরের পকেটে থাকা ওই ধারালো ছুরিটা নিয়ে তার পেটেই ঢুকিয়ে দেয়। আর তারপর সে পানি থেকে উঠে শেখরের দেহতে আরো কয়েকবার ছুরি বসিয়ে দেয়। এতে করে শেখর ফাইনালি সেখানেই মারা যায়। আর সেই সাথে সিমরানও প্যানিকড হয়ে অজ্ঞান হয়ে যায়। মুভির শেষ দিকে আমরা দেখি সিমরানের জ্ঞান ফিরেছে। অমিত এসে তাকে বলে, বাইরে সাংবাদিকদের লাইন লেগে আছে, তারাও এটা দেখতে চায় এত সাহসের কাজটা করলো কে। তখন সিমরান বলে, এখন আমি কারো সঙ্গে দেখা করব না। এরপর অমিত তার দিকে তাকিয়ে বলে, দেখো সিমরান, ভুল সবারই হয়, কিন্তু সবাই সেই ভুলটাকে সফলতায় পরিণত করতে পারে না, যা তুমি করে দেখিয়েছো। সিমরান তখন একটু হেসে বলে, সবাই তোমার মতো বন্ধুত্বের দায়িত্বও পালন করতে পারে না। ধন্যবাদ অমিত। তখন জানালার পর্দা খুললে অমিত বলে, ওঠো সিমরান, আজকে সকাল তোমার জন্যই অপেক্ষা করছে। এরপর তারা দুজন দুজনের হাত ধরে সেদিনকার সকালটা উপভোগ করে। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আপনি চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওটাও দেখতে পারেন, যেখানে ছেলেটা তার গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করে তাকে কোম্পানি থেকে বের করে দেয়। আর এক সময় যখন তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয় তখন সেই বাচ্চাটাকেও মেরে ফেলে। এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটা যেসব মাস্টার প্ল্যান বানায় তা দেখলে আপনি ভিডিও থেকে চোখই সরাতে পারবেন না।